কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের উপরে। ন্যারেশন চেঞ্জ প্রতিটা পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা দুটো ন্যারেশন প্রতিটা এক্সামে আসে। তো আজকে আমরা এই ন্যারেশন চেঞ্জ ব্যাপারটা পুরোটা শেখার চেষ্টা করব। আজকের এই ক্লাসে আমি ন্যারেশনের পুরো বেসিক ব্যাপারটা, যেটা বেসিক ফান্ডামেন্টাল যে ব্যাপার, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই আমি বলবো এটা খুব গল্পের ছলে সহজ পদ্ধতিতে ন্যারেশন কিভাবে করব, কোনো প্রেশার না নিয়ে আমরা সেটা আজকের ক্লাসে দেখে নেব। তো চলো শুরু করা যাক আমাদের ক্লাস। তবে একটা কথা, তোমাদের মধ্যে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো শুরু করা যাক আজকের ক্লাস, ন্যারেশন চেঞ্জ। তো দেখো, এই যে ন্যারেশন চেঞ্জ, এটা আসলে কি? এটা উক্তি পরিবর্তন। দেখবে গ্রামাঞ্চলে একটা কথা আছে যে এর কথাটা ওকে গিয়ে লাগানো, ওর কথাটা একে লাগানো। আসলে এটাই ন্যারেশন চেঞ্জ। এত জটিল করে ভাবার কোনো জায়গা নেই, খুব সহজভাবে ভাবার চেষ্টা করো। আমি এর কথাটা ওকে গিয়ে বললাম, ওর কথাটা একে গিয়ে বললাম। তো দেখো, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, মানে উক্তি পরিবর্তন। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দুটি ছেলে রয়েছে, রাজু আর রামু। দেখো, দুটি ছেলে, রাজু রামু। রাজু রামুকে একটা কথা বলছে, কি বলছে? আমি ব্যস্ত, আমি ব্যস্ত। একজন যখন আরেকজনকে যে কথাটা বলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। দেখে নাও। তারপরে কি হচ্ছে? রামু সেই কথাটা তার বাবাকে গিয়ে বা তার বন্ধুকে গিয়ে, অন্য আরেকজন ব্যক্তিকে গিয়ে বলছে। এ একটা কথা বি কে বললো, বি সেই কথাটা আবার অন্য কাউকে গিয়ে বললো। এখানে কি হচ্ছে? রাজু রামুকে বলেছে যে আমি ব্যস্ত, সেটা রামু অন্য কাউকে গিয়ে বলছে। কাকে বলবে? কি বলবে? যে আমি ব্যস্ত না, সে বলবে রাজু বলল যে সে ব্যস্ত। কি বলবে? যে রাজু বলল সে ব্যস্ত। তো এটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ মানে যখন একজন একটা কথা আরেকজনকে বলে, সেটা ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট মানে কোনো দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি যখন অন্য কাউকে গিয়ে বলে, তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে এই হচ্ছে ন্যারেশনের বেসিক আইডিয়া, এটাকে বুঝে নাও। এরপর হচ্ছে ন্যারেশন। যদি পুরো ন্যারেশন এই সেন্টেন্সটার দিকে তাকাও, এর বডিটার দিকে তাকাও, তাহলে কি দেখবে? একটা সেন্টেন্স শুরু হচ্ছে, কিছুটা পরে কমা আছে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, স্পিচ মানে কি? কথা। তো একজন একটা কথা বলেছে, তো সেটাই তো ডিরেক্ট স্পিচ। এইটা হচ্ছে তোমার বডি অফ দ্য ন্যারেশন। এরপর এই বডি অফ দ্য ন্যারেশনের নাম আছে কিন্তু, যেটা ইনভার্টেড কমার বাইরে প্রথমে যেটা আছে ওটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে ওটাকে বলে রিপোর্টেড স্পিচ। মন দিয়ে শুনবে, যেটা ইনভার্টেড কমার বাইরে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা ইনভার্টেড কমার মধ্যে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রিপোর্টিং ভার্বটাই হচ্ছে ন্যারেশনের মেন কথা। আমি একটা সহজ গল্পের ছলে বোঝাই। ট্রেন দেখেছো? ট্রেনের ইঞ্জিনটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে ট্রেনের কামরা। ট্রেনের ইঞ্জিনেই কিন্তু শেষ কথা, যে ট্রেনটা কোথায় যাবে। ট্রেনের কামরার কোনো ক্ষমতা নেই, সেটা কি জয়েন করা থাকে, জাস্ট এটাই। ন্যারেশনের সিস্টেমটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের সম্পর্কটা অনেকটা ওরকম। যেমন ইঞ্জিনটাই শেষ কথা, একটা ট্রেন কোন দিকে যাবে ইঞ্জিনটাই প্রথমে থাকে, সেই একই রকম ভাবে রিপোর্টিং ভার্বেই ঠিক করবে যে ওটা কিরকম ভাবে তার চেঞ্জটা হবে। তাহলে এটা প্রথমেই বুঝে নাও, রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ কিন্তু চেঞ্জ হয় ইনডিরেক্ট স্পিচে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে চলে আসি, দেখো ন্যারেশন চেঞ্জ করার জন্য বেসিক কিছু রুলস রয়েছে, কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে যেগুলোকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ফান্ডামেন্ট। তুমি যত জটিল ন্যারেশন চেঞ্জ করো, এগুলো লাগবেই। তো আমি প্রথমে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসে মানে এটাকে আমি এক্সপ্লেন করব, কিন্তু সব ধরনের সেন্টেন্সেই বলবো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। বাট টেন্সের যে চেঞ্জগুলো হবে এটা কিন্তু ইউনিক, প্রতিটা টেন্সের ক্ষেত্রে সেম, এটা মাথায় রাখতে হবে, প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে সেম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসে আমি ন্যারেশনের রুলস বলছি, যে চেঞ্জিং রুলস। রিপোর্টিং ভার্ব আমি অলরেডি বলে দিয়েছি, রিপোর্টিং ভার্ব যেটা প্রথমে থাকে ওইটা অনুযায়ী
রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী। এটা মাথায় রাখতে হবে। এই যে দুটো পার্ট, একটা ওই যে কমা আর ইনভার্টেড কমা শুরু হচ্ছে, একটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই দুটো পার্ট যেটা জয়েন করে সেটা কি, সেটাকে দ্যাট বলে। দ্যাট দিয়ে জয়েন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সব সেন্টেন্সে কিন্তু নয়। এটাকে লিঙ্কার বা কানেক্টর বলে। লিঙ্কার বা কানেক্টর এর ফাংশনটা কনজাংশনের মতো, এই লিঙ্কার বা কানেক্টর। এরপরে দেখো কি রয়েছে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। মন দিয়ে ভাবো, মানে ওই ইঞ্জিনটা যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় কোনো ধরনের চেঞ্জ হবে না, মনে রাখতে হবে। কি বলেছে, হি সেজ আই এম বিজি, হি সেজ আছে, সেজ মানে প্রেজেন্ট, আই এম এটাও প্রেজেন্ট, হি সেজ দ্যাট হি ইজ বিজি। তারপরে দেখো বলেছে হি উইল সে আই এম বিজি, কি হবে, হি উইল সে দ্যাট হি ইজ বিজি। কোনো টেন্সের পরিবর্তন নেই। ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং, ইফ the reporting verb is in present or future tense, then in the time of the changing narration there will be no change of the tense. Next, যদি রিপোর্টিং ভার্ব, আবার বলছি রিপোর্টিং ভার্ব মানে ওই ইঞ্জিনটা, ওটা যদি কিসে থাকে, ওটা যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্টে থাকে, তাহলে কিসে হবে, প্রেজেন্টে না পাস্টে। কেন, আমি অলরেডি বলেছি রিপোর্টিং ভার্ব will determine in which tense the narration will be changed, এটা মাথায় রাখতে হবে। তো তাহলে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্টে থাকে, তাহলে চেঞ্জটা পাস্টে হবে। ইনডিরেক্ট স্পিচে যখন রিপোর্টেড স্পিচ লিখতে হবে, চেঞ্জ হবে, তখন সেটা পাস্টে চেঞ্জ হবে। কি বলেছে, একই কথা, হি সেড আই অ্যাম বিজি, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। এটা খুবই সহজ, হি ওয়াজ বিজি। কেন, এই দিকটা পাস্ট আছে, এটা প্রেজেন্ট। এরপরে দেখো, যদি ডিরেক্ট স্পিচ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটাও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে চেঞ্জটা কিরকম হবে। তাহলে দেখো দুটো দিকেই পাস্ট, তাহলে কিন্তু ইনডিরেক্ট স্পিচে যখন রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে, তখন কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। মনে রাখবে, যদি রিপোর্টিং ভার্ব ডিরেক্ট স্পিচে পাস্ট এবং রিপোর্টেড স্পিচ সেটাও পাস্ট, দুটোই পাস্ট আছে, তাহলে চেঞ্জটা কি হবে, ইনডিরেক্ট স্পিচে চেঞ্জের সময় এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিতে পারি, হি সেড আই প্লেড ফুটবল, এটা কিভাবে চেঞ্জ হবে, হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, এটা মনে রাখতে হবে, হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল। যদি দুটো দিকে পাস্ট হয় তাহলে চেঞ্জটা পাস্ট পারফেক্টে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলে আসি নেক্সট, যদি ইনডিরেক্ট স্পিচে চলে আসি নেক্সট, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ মানে সেন্টেন্সটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ বা কোনো অভ্যাস, কোনো চিরসত্য নিত্যসত্য ঘটনা থাকে, তাহলে কিন্তু ইনডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। যেটা চিরসত্য, অনেক আমাদের ইউনিভার্সাল ট্রুথ আছে, কিছু প্রতিনিয়ত প্রত্যেক দিনের অভ্যাস রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু টেন্স মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময়। আমি যদি একটা এক্সাম্পল দিই, হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কি হবে, হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোনো চেঞ্জ নেই, কেন, এটা ইউনিভার্সাল ট্রুথ আছে, এটা আজ সত্য, 100 বছর 1000 বছর আগে সত্য ছিল, আগামী সব দিন মানে অনন্তকাল জুড়ে এটা সত্যই থাকবে। এরপরে যে রুলস রয়েছে সেটা কি, সেড টুর বদলে সেড টু, এই ডিরেক্ট স্পিচে সেড টু ইনডিরেক্ট স্পিচে কি হয়, টোল্ড হয়। সেড টু মানে কোনো একটা ব্যক্তি থাকবে, তো সেই ক্ষেত্রে সেড টুটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। হি সেড টু মি আই এম বিজি, কি হবে, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ বিজি। বাকি সেম, কেবল সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। এরপরে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যখন চেঞ্জ হয়, তখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব
যেগুলো সেন্টেন্সের শেষে থাকে বা অনেক ক্ষেত্রে প্রথমেও থাকতে পারে, এইগুলোর ক্ষেত্রে কি চেঞ্জ হয়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দেখো আমি এক এক করে বলে যাব, মন দিয়ে একটু দেখার চেষ্টা করো। দিস থেকে দ্যাট, দিস থেকে দোজ, দাস থেকে দ্যাট ওয়ে, নাও থেকে দেন, এগো বিফোর, হিয়ার দেয়ার হয়ে গেল, হাইদার দাইদার, টুডে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে বা দ্য ডে আফটার, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। এটা যদি লাস্ট নাইট থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট। আর এটা ইম্পর্টেন্ট, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট উইক থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, তাহলে হবে দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং ইয়ার বা মান্থ, যাই থাক। হেন্সটা দেনস হয়। তাহলে এগুলো হচ্ছে চেঞ্জ। এই চেঞ্জগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার সময় এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলোর এই চেঞ্জটা হয়। এতক্ষণ ধরে যে আমি টেন্সের চেঞ্জগুলো বললাম, এটা পুরোটা একটা ফ্রেমে আমরা দেখে নেব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কি চেঞ্জ হচ্ছে। দেখো তিনটে ঘর রয়েছে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, আর ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রথমে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ হচ্ছে ডিরেক্ট স্পিচের, আর ওই রিপোর্টেড স্পিচ যেটা শেষে আছে ওটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, অলরেডি বলেছি, আর রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্সে থাক ডিরেক্ট স্পিচে, তাহলে রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচে কি হবে, নো চেঞ্জ, আনচেঞ্জড থাকবে, রিমেন আনচেঞ্জড। রিপোর্টিং ভার্ব ডিরেক্ট স্পিচে যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে চেঞ্জ কিসে হবে, পাস্ট ইনডেফিনাইট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে চেঞ্জ কিসে হবে, পাস্ট কন্টিনিউয়াসে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে চেঞ্জ কিসে হবে, তাহলে চেঞ্জ হবে পাস্ট পারফেক্টে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য নিত্য সত্য অভ্যাস, তাহলে রিমেন আনচেঞ্জড। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনাইট, তাহলে চেঞ্জ কিসে হবে, পাস্ট পারফেক্ট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট এবং রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে চেঞ্জ কিসে হবে, চেঞ্জ ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট, তাহলে রিপোর্টেড স্পিচ ইনডিরেক্ট স্পিচে রিমেন আনচেঞ্জড। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি শ্যাল বা উইল থাকে, তাহলে চেঞ্জ কি হবে, শুড বা উড। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি ক্যান বা মে থাকে, তাহলে চেঞ্জ কিসে হবে, রিপোর্টেড স্পিচ কুড বা মাইট। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যেটা দিয়ে কোনো কোয়েশ্চেন করা হয়, যেটা প্রশ্ন করা হয়, সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে জেনে নিতে হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ধরনের। এটা হচ্ছে দু ধরনের, এটা হচ্ছে ইয়েস অর নো টাইপ, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ। ইয়েস অর নো টাইপ মানে কি, যে প্রশ্নটার উত্তর হ্যাঁ বা নাতে যেটার উত্তর চলে আসে, সেটা হচ্ছে ইয়েস অর নো টাইপ। আর ডেসক্রিপটিভ মানে যেটা তোমার, যেটা উত্তরটার জন্য বলতে হয়, কোনো কথা বলতে হয়, হ্যাঁ বা নাতে উত্তর আসবে না, কিছু কথা বলতে হবে, তো সেটাই হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ টাইপ। আমি এমন প্রশ্ন করলাম, তুমি কি চা নেবে, এটা দেখো তুমি উত্তর দেবে হ্যাঁ বা না, তাহলে এটা ইয়েস অর নো টাইপ। ডেসক্রিপটিভ, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, এটা ডেসক্রিপটিভ টাইপ। কেন, এখানে তোমায় কথা বলতে হবে যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমি এখানে থাকি, তাহলে এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে দুটো টাইপ অফ কোয়েশ্চেন্স। এরপরে গ্রামাটিক্যালি যদি আমি বলতে চাই, ইয়েস অর নো টাইপ কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলারি ভার্ব মানে বি, ডু, হ্যাভ, তিন রকমের অক্সিলারি, তার সাথে মোডাল। বি ভার্ব অ্যামিজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি, এটা ডু ভার্ব ডু ডিড ডাজ হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাড, বা মোডাল ক্যান কুড মে মাইট যেগুলো রয়েছে, এটা দিয়ে শুরু হবে। দেখো আমি প্রশ্ন বলেছিলাম ডু ইউ লাইক টি, ডু কিন্তু অক্সিলারি ভার্ব। আর ডব্লিউএইচ যেটা ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়ার ডু ইউ লিভ, দেখো প্রতিটা ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তো এইটা হচ্ছে দুটোর বেসিক ডিফারেন্স। আমি ন্যারেশন চেঞ্জে হঠাৎ করে এইসব কথা বলছি কেন, নিশ্চয়ই তার কানেকশন আছে। ন্যারেশন চেঞ্জে এই দু ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার পার্থক্য রয়েছে, কিছু তফাৎ রয়েছে, তো সেটা বলবো।
কিন্তু যে জিনিসগুলো আগে দুটোর ক্ষেত্রেই সমান সেটা আগে আমরা বলে নেব। ডিরেক্ট স্পিচে যে কোয়েশ্চেন মার্কটা থাকে সেটা ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ হয়ে যাওয়ার পরে সেইটা থাকে না। খুব ইম্পর্টেন্ট, যেটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ওটা ছিল। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন ওটা ইনট্যাক্ট ছিল, এখানে কিন্তু নেই, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, সেড টু। সেড টু যেটা এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখছিলাম, সেড টুটা টোল্ড হয়ে যাচ্ছিল, এখানে সেটা হবে না। এখানে আক্সড হতে পারে, এনকোয়ার হতে পারে, এনকোয়ার অফ এই টাইপের হতে পারে। আক্সড হয়, আক্সড মানে জিজ্ঞাসা করা। একটা ক্রুশিয়াল পয়েন্ট, এই দু ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেই যেটা মনে রাখতে হবে, ন্যারেশন চেঞ্জে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, ইনডিরেক্ট স্পিচে কিন্তু কোয়েশ্চেনের ফরম্যাটটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ হয়ে যায়। মানে কোয়েশ্চেনের ফরম্যাট কি, আগে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এটা তো কোয়েশ্চেন, সেটা নর্মাল অ্যাসার্টিভ হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মনে রাখতে হবে। এরপর দুটোর মধ্যে ফারাক কোন জায়গায় রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস অর নো টাইপের ক্ষেত্রে মাঝে ইফ বা ওয়েদার বসে, যেটা ওখানে কি বসেছিল আগের অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, সেটাই এখানে ইফ বা ওয়েদার বসছে। আর যেটা ডেসক্রিপটিভ সেন্টেন্স মানে কোয়েশ্চেন, সেখানে কি বসে ইফ বা ওয়েদার বসে না। WH দিয়ে যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো শুরু, সেখানে কিন্তু ইফ বা ওয়েদার কিছুই বসে না, জাস্ট ওই WH ওয়ার্ডটাই রিপিট হয়ে যায়। আমি এটা এক্সাম্পল দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে, ডু ইউ লাইক টি। সে আমাকে বললো আপনি কি চা নেবেন। এটাকে আমি ন্যারেশন চেঞ্জ যদি করি, প্রথম কথা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ন্যারেশন চেঞ্জে যখন আমার ইনডিরেক্ট স্পিচ হবে তখন ওটা উঠে যাবে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে মাঝে আমাকে ইফ বা ওয়েদার লাগাতে হবে। আর কি বলেছি, যেটা খুব ক্রুশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে কোয়েশ্চেনের যেটা ফরম্যাট সেটা অ্যাসার্টিভ ফরম্যাট হয়ে যাবে। তাহলে হি সেড টু মি ডু ইউ লাইক টি, এটা কি হবে, হি আস্কড মি ইফ আই লাইক টি। কি হবে, ইফ আই লাইক টি, না কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই। এটা আরো ভালো বোঝা যাবে যদি আমি একটা WH ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স দিই। হি সেড টু বি হোয়াট ইজ ইউর নেম, সে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি। হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, না হোয়াট মাই নেম ওয়াজ, এটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে হয়, এই জায়গাটাতে প্রচুর ভুল হয়ে যায়। হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট ওয়াজ মাই নেম নয়, তাহলে তো আগে অক্সিলারি থেকে গেল, ওটা তো প্রশ্ন। হোয়াট ইজ ইউর নেম, আমরা যখন উত্তর দিই তখন কি বলি, মাই নেম ইজ, এটা হয় না। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে বসবে। এখানে খুব সুন্দরভাবে সেটা দেখাও যাচ্ছে। হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। দেখে নাও, এর পরের সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানেটা হচ্ছে আদেশ, উপদেশ বা অনুরোধ। আদেশ করি না, আদেশ, এটা করো ওটা করো, এটা আদেশ, অর্ডার। উপদেশ, কাউকে কিছু, কোনো তার জীবন, লাইফ, কোনো একটা বড় কোনো কিছু যেটা তার জীবনের নৈতিকতা, তার চরিত্র এই সমস্ত ব্যাপার নিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে উপদেশ। গুরুজনদেরকে শ্রদ্ধা করো, সর্বদা সত্য কথা বলো, এটা হচ্ছে উপদেশ, অ্যাডভাইস। আর রিকোয়েস্ট, অনুরোধ করা, প্লিজ এটা করে দাও, প্লিজ আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ ওটা করো, এই যে এইগুলো হচ্ছে রিকোয়েস্ট। তো এই তিন ধরনের ফাংশন ইম্পারেটিভ সেন্টেন্সের। তো এটারও ন্যারেশন চেঞ্জ করার কিছু নিয়ম আছে। এটা খুব খুবই ইজি, মানে এটা ন্যারেশন চেঞ্জ করার জন্য খুব জটিল কোনো ব্যাপার নেই। সেড টু, সেড বা সেড টু, এইটা বদলে গিয়ে, মানে এটা তো ইনডিরেক্ট স্পিচে উঠে গিয়ে কি বসে, অর্ডার, অ্যাডভাইসড বা রিকোয়েস্ট। মনে রাখবে সেড বা সেড টু, ডিরেক্ট স্পিচে যেটা সেড বা সেড টু থাকবে সেটা চেঞ্জ হয়ে অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড হবে। অন্যভাবেও করা যায়, টোল্ড পোলাইটলি, এভাবেও করা যায়, কিন্তু যেটা বেস্ট হয় সেটা হচ্ছে আইদার অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইসড। রিকোয়েস্টের ক্ষেত্রে আমি বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে যখন সেড টু বা সেড থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়, অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড। অর্ডারের বদলে অনেক ক্ষেত্রে কমান্ডও দেয়, কমান্ডও হতে পারে। টোল্ড হয় অনেক ক্ষেত্রে। রিকোয়েস্টেড এর বদলে টোল্ড পোলাইটলি, এরকম হতে পারে।
আস্কড পোলাইটলি এটা হতে পারে, বাট যেটা মনে রাখতে হবে যে অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড হয় সেড টু বা সেডের বদলে। যেটা ওখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেখানে দ্যাট বসেছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেখানে ইফ বা ওয়েদার বসলো, এখানে কিন্তু কিছুই বসবে না, জাস্ট একটা টু বসবে, এটা মনে রাখতে হবে, জাস্ট টু। আর তারপরে যেরকম সেন্টেন্স আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর একটা মনে রাখবে যে টেন্সের কোনো এখানে কিন্তু পরিবর্তন হবে না, কেন আমরা প্রত্যেকে জানি টু এর পরে ভার্বের কেবলমাত্র প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট বসানো যাবে না ডিরেক্ট টু এর পরে। তাহলে সেক্ষেত্রে আমি কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। হি সেড টু মি ওপেন দ্য ডোর। হি সেড টু মি, সে আমাকে বলছে যে দরজাটা খুলে দাও, তাহলে হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। দ্বিতীয় আমি বলতে পারি হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। প্লিজটা উঠে যাবে, রিকোয়েস্টেড যেহেতু বলে দিচ্ছ প্লিজটা বসবে না, এটা হয়ে গেল। হি সেড টু মি ওবে ইউর এল্ডার্স, হি অ্যাডভাইসড মি টু ওবে মাই এল্ডার্স। টু তারপরে যা আছে তাই, নো চেঞ্জ অফ টেন্স, এখানে টেন্সের কোনো বড় প্রবলেমের গল্প নেই, এখানে কোনো ধরনের টেন্সের চেঞ্জ হবে না টু এর পরে, কারণ একমাত্র প্রেজেন্ট টেন্সেই বসে, তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্স। তো এরপরে দেখো যদি রিপোর্টেড স্পিচে ডু নট থাকে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটা পার্ট। যদি রিপোর্টেড স্পিচে কি থাকে, ডু নট থাকে, তাহলে আমরা একটা ভার্ব ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফরবিড। ফরবিড শব্দটার মানে কি, নিষেধ করা। ফরবিড মানে কাউকে মানা করা, এটা কিন্তু নিজেই নেগেটিভ, এর জন্য এর সাথে কোনো নো বা নট দিতে হয় না। ফরবিড শব্দটা মানে হচ্ছে মানা করা, ফরবিড, ফরবেড, ফরবিডেন, তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড টু মি ডু নট গো দেয়ার। কি বলেছে, হি সেড টু মি ডু নট গো দেয়ার। আমি এখানে কি আনসার করতে পারি, হি ফরবেড মি। স্যার কেন ফরবেড হলো, ফরবেড হচ্ছে সেকেন্ড ফর্ম, এখানে তো সিম্পল পাস্ট আসবে, তো এই জন্য হি ফরবেড মি টু গো দেয়ার। এটাকে তুমি অর্ডার বা অ্যাডভাইস দিয়ে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে নটটা দিতে হবে, বাট এটা হচ্ছে বেস্ট ওয়ে এইভাবে এই ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে। তো দেখে নাও, আমি আবার বলছি, ডু নট থাকলে কি হবে, ফরবেড হবে, ফরবেড। যদি শেড টুর বদলে ফরবেড বসবে না, আর পরে নট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন ফরবেড নিজেই ওয়ার্ডটার মানেই হচ্ছে কাউকে নিষেধ করা। এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে লেট দিয়ে ন্যারেশন। অনেক সময় আমরা দেখি ডিরেক্ট স্পিচ যেটা রিপোর্টেড স্পিচ থাকে, সেখানে লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। তো এটা আমি ন্যারেশন করব কিভাবে, এটার প্রসেসটা কি ন্যারেশন চেঞ্জ করার। প্রথমেই আমি বলে রাখি, এই লেট দিয়ে যে সেন্টেন্সগুলো রিপোর্টেড স্পিচে শুরু হয়, সেগুলো আইদার প্রপোজাল বা সাজেশন এটা হয়, বা অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট এই হতে পারে, এটা হতে পারে। তো আইদার কি হচ্ছে, প্রপোজাল বা সাজেশন যেটাকে বলে, বা রিকোয়েস্ট হতে পারে। এখানে রুলস, আমরা বেসিক রুলস জেনে নিচ্ছি যে এগুলো কিভাবে চেঞ্জ করতে হবে। তো মাঝে লিঙ্কার দ্যাট, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, লিঙ্কার দ্যাট কানেক্টর বসবে। যদি সাজেশন বা প্রপোজাল হয়, সেক্ষেত্রে লেটের জায়গায় শুড বসবে, মনে রাখবে। যদি লেট দেওয়া সেন্টেন্স এখানে কোনো সাজেশন বা প্রপোজাল বোঝায়, তাহলে কি বসবে, শুড বসবে। আমি একটা উদাহরণ দিতে পারি, হি সেড টু মি লেট আস গো দেয়ার। সে আমাদেরকে বললো যে চলো ওদিকে যাওয়া যাক, গো দেয়ার। তো হি সাজেস্টেড মি দ্যাট উই শুড গো দেয়ার, এটা হতেই পারে, হি সাজেস্টেড মি দ্যাট উই শুড গো দেয়ার, এটা আমরা বলতে পারি। এরপরে হচ্ছে লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স এটা যদি সাজেশন বা প্রপোজাল না বোঝায়, তাহলে এটা কি হবে, তাহলে মনে রাখবে ওই যেটা লেটের জায়গায়, যেমন ওই আগেরটাতে শুড বসেছিল, এখানে কিন্তু মাইট বি অ্যালাউড বসবে। খুব ইন্টারেস্টিং, লেট দিয়ে সেন্টেন্স যদি সাজেশন বা প্রপোজাল না বোঝায়, তাহলে লেটের জায়গায় কি বসবে, যখন তোমার ইনডিরেক্ট স্পিচে ন্যারেশনটা হবে, তখন লেটের জায়গায় মাইট বি অ্যালাউড বসবে। আমি একটা বলতেই পারি, হি সেড টু মি লেট মি কাম ইন। সে আমাকে বললো আমাকে আসতে দেওয়া হোক। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হয়ে গেল। তাহলে লেট দিয়ে এই দু ধরনের সেন্টেন্স থাকতে পারে, আইদার এটা প্রপোজাল বা সাজেশন হবে, বা অন্যথায় রিকোয়েস্ট হতে পারে। তো সেক্ষেত্রে প্রপোজাল বা সাজেশন হলে লেটের জায়গায় শুড বসবে,
আর যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে মাইট বি অ্যালাউড বসবে, এটা যেন মনে থাকে। চলে আসি নেক্সট সেন্টেন্স, কি রয়েছে, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি, একদম একদম সহজ প্রশ্ন। অপটেটিভ মানে হচ্ছে উইশ বা প্রে, উইশ বা প্রে, ব্লেস এগুলো হতে পারে, ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সিস্টেমটা কি, হোয়াট ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং ন্যারেশন অফ দিস সেন্টেন্সেস হুইচ ইজ কল্ড অপটেটিভ সেন্টেন্স। মনে রাখবে এখানে সেড টু, যেটা এতক্ষণ ধরে আমরা করে আসছি অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম সেড টু, যেটা টোল্ড হয়েছিল, ইন্টারোগেটিভে সেটাই আবার আস্কড হয়ে গেল, ইম্পারেটিভে সেটা অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড হয়ে গেল। অপটেটিভ সেন্টেন্সে মনে রাখবে সেটা উইশড, প্রেড বা ব্লেসড হতে পারে। উইশড, প্রেড বা ব্লেসড। উইশ মানে ইচ্ছা, প্রে মানে প্রার্থনা, আর ব্লেস মানে আশীর্বাদ করা, এটা মনে রাখবে। লিঙ্কার দ্যাট কিন্তু বসতে পারে প্রয়োজন মতো, সেন্টেন্সের ডিমান্ড মতো সেখানে কিন্তু দ্যাট লিঙ্কার বসতেই পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্সের যেটা ফরম্যাট, অপটেটিভ যেটা ফরম্যাট, সেইটা ন্যারেশন চেঞ্জ করার সময় যখন তুমি ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করবে তখন কিন্তু সেটা অ্যাসার্টিভ ফরম্যাট হয়ে যাবে। অ্যাসার্টিভ ফরম্যাট মানে কি, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এটা ইম্পর্টেন্ট। যেটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখেছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফরম্যাটে বসছে। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হি সেড টু মি, মে গড ব্লেস ইউ। সে আমাকে বলল, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এটাকে আমি কিভাবে করব? হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। টেন্সের যে চেঞ্জ আমি একদম প্রথমে, একদম ক্লাসের শুরুতে যেভাবে বলেছিলাম, টেন্সের যা চেঞ্জ সেটা কিন্তু সব ক্ষেত্রে, প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে সেম। তাহলে অপটেটিভ সেন্টেন্সে এটা মনে রাখতে হচ্ছে সেড টুর বদলে, সেড টুর বদলে উইশড, প্রেড বা ব্লেসড বসতে পারে। দ্যাট তো বসছেই, সেন্টেন্সটা নর্মাল হয়ে যাচ্ছে। মে গড ব্লেস ইউ ছিল, সেটা কি হলো, গড মাইট ব্লেস মি। গড মাইট, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা হচ্ছে ফাংশন। দেখে নাও। এরপরে চলে আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাদের সেন্টেন্সের একদম লাস্ট যেটা সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেশন কথাটার মানেই হচ্ছে বিস্ময়, সাডেন কোনো ফিলিং, হয় না? এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি কথাটার মানেই হচ্ছে সাডেন কোনো ফিলিং, হঠাৎ আমাদের যেটা যে অনুভূতি, সেটা আনন্দের হতে পারে, সেটা দুঃখের হতে পারে, সেটা বিস্ময়ের হতে পারে, সেটা রাগ, ঘৃণা, যা যে কোনো ইমোশনের হতে পারে, কিন্তু এটাই হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সিস্টেম কি, কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স এটাও ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে, এখানে দেখবে এক্সক্লেমেশন একটা মার্ক থাকে, যেটা একটা ওপরে দাঁড়িয়ে নিচে একটা ফুল স্টপের মতো। তো সেটা, এইটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড টুর বদলে, যেটা সেড টু আমরা এতক্ষণ বলছিলাম, সেড টুর বদলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড ইন সরো, ক্রাইড বলতে পারি। এখানে আরো বিভিন্ন ভাবে বলা যেতে পারে যে উইশড হয় অনেক ক্ষেত্রে, এক্সক্লেমড ইন ওয়ান্ডার হয়, সারপ্রাইজ, এইগুলো এই রকম ভাবে কিন্তু সেড টুটা চেঞ্জ হয়ে এইরকম ভাবে হবে। মাঝে দ্যাট বসতে পারে, সেটাও প্রয়োজন মতো অবশ্যই। ইফ there is demand in the sentence of using that, then you can use it, otherwise no. তো এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা ক্রুশিয়াল পয়েন্ট যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে সেন্টেন্সের ফরম্যাটটা কিন্তু অ্যাসার্টিভের মতো হয়ে যাবে, যেটা আমি আগে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও বলেছিলাম, এক্সক্লেমেটরিতেও সেটা বলছি, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এসভিও, যেটা এক্সক্লেমেটরিতে নাও থাকতে পারে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে কিন্তু সেটা অ্যাসার্টিভ ফরম্যাট হয়ে যাবে। আমি যদি বলি দে সেড হুররে উই ওন দ্য ম্যাচ, আমি আবার বলছি টেন্সের কোনো পরিবর্তন, যেটা তুমি শিখেছো একদম অ্যাসার্টিভের শুরুতে যেটা শিখেছো সেটাই এখানে। এটাও বাইরেটা পাস্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ দুটো পাস্ট হলে জাম্প করে পাস্ট পারফেক্ট হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, দে সেড হুররে উই ওন দ্য ম্যাচ, দে স্যাড, এটা তো চেঞ্জ হয়ে যাবে, দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, এটা হতে পারে। বা আরেকটা আমি যদি বলি হি সেড কমা, ইনভার্টেড কমার মধ্যে দেখো রয়েছে গুড মর্নিং, বা হি সেড কমা, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে গুড বাই। তো সেক্ষেত্রে কি হবে, হি উইশড গুড মর্নিং, আর গুড বাই থাকলে হি বেড গুড বাই, যে সেটাই, নাথিং এলস। আমি আবার বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন মার্ক তো ইনডিরেক্ট স্পিচে গিয়ে ওটা উঠে যাচ্ছে এবং সেন্টেন্সের ফরম্যাটটাও অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে।
আমি এরপর আমাদের এই ক্লাসের যেহেতু আমরা পুরো ন্যারেশনটা কমপ্লিট করালাম, এরপরে আমরা একটা ছোট্ট প্র্যাকটিস সেট দেব, যেটা একদম শেষে থাকবে। তোমরা ক্লাসটা দেখার সময় অবশ্যই এই জায়গাটাকে পজ করে এই কোয়েশ্চেনগুলো খাতায় তুলে বা কোয়েশ্চেনগুলো তুলে নেবে এবং তার আনসার আমাদের কমেন্ট বক্সে দেবে। আমি নেক্সট ভিডিওতে এর আনসারগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, একটা প্র্যাকটিসের সুযোগ চলে আসবে, যে যেখানে তুমি পড়ার পরে, একটা ক্লাস করার পরে কেমন এই ক্লাসটা কতটা তুমি শিখতে পারলে বা বুঝতে পারলে, সেটা কিন্তু তোমার একটা আইডিয়া চলে আসবে। আবারও বলবো, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো।